সাপ! সাপ! ওগো, শুনছো? এই দেখো, বাঁচাও আমাদের! এটা তো এটা তো সেই সাপ। রাশেদ বাবু কিছু কাজে শহরে গিয়েছিল। বাড়ি ফিরতে সন্ধে হয়ে যাওয়ায় সে নৌকো নিয়ে নদী পার হচ্ছিল। চারিদিকে ততক্ষণে অন্ধকার হয়ে গেছে, কিন্তু আকাশে বেজায় মেঘ জমেছে। বৃষ্টি হচ্ছে না, শুধু বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ সে একটি বাচ্চার কান্না শুনতে পায়। চমকে ওঠে। কান্নার শব্দ লক্ষ্য করে সামনে এগিয়ে গিয়ে দেখে একটি ঝোপের আড়ালে একটি বাচ্চা সাদা কাপড়ে জড়ানো। বাচ্চাটির ফুটফুটে চেহারা দেখে তার ভীষণ মায়া হলো। এখানে বাচ্চাটাকে রেখে গেল। পরক্ষণেই তার চোখ গেল বাচ্চাটির থেকে এক হাত দূরে। একটি সাপ ফনা তুলে বসে রয়েছে, কিন্তু অবাক করার বিষয় হলো সাপটি বাচ্চাটিকে পাহারা দিচ্ছে বলে মনে হলো। বাচ্চাটিকে কোলে তুলে নিতেই সাপটাও চলে গেল। তার কাছে এ বিষয়টা খুব অদ্ভুত মনে হলো, কিন্তু সেই সব নিয়ে আর না ভেবে সে বাচ্চাটাকে নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো। আমাদের বিয়ের 10 বছর হয়ে গেল, কোনো বাচ্চা নেই। আর মানুষ কিভাবে এই ফুটফুটে শিশুটিকে এভাবে রাস্তার পাশে ফেলে রেখে যেতে পারে? হ্যাঁ, সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার মনে হলো অনেকগুলো চোখ তার দিকে তাকিয়ে আছে, কিন্তু পিছনে তাকিয়ে দেখলো কিছুই নেই। তার পিছন দিয়ে একটি ছায়া চলে গেল। তাড়াতাড়ি দরজা খোলো গো, আমি চলে এসেছি। নিশা বেগম দরজা খুলে দেখল তার স্বামী কোলে একটি বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই বাচ্চাটি কার? কোথায় পেলে একে? সব কথা পরে বলছি, আগে বাচ্চাটিকে কিছু খেতে দাও। বাচ্চাটিকে রাশেদ বাবু তার স্ত্রীর কোলে তুলে দিল। তারপরে সে তার স্ত্রীকে সব কিছু খুলে বলল। পরের দিন রাশেদ বাবু পুলিশ স্টেশনে যায় বাচ্চাটির পরিবারের খোঁজ করতে, কিন্তু অনেক দিন খোঁজ নেবার পরেও তারা কিছু জানতে পারল না। তখন স্বামী স্ত্রী দুজন মিলে সিদ্ধান্ত নিল এই বাচ্চাটিকে তারা তাদের নিজের নাম দিয়ে বড় করবে, এবং এখন থেকে এই বাচ্চাটি তাদের। বাচ্চাটির নাম রাখল হিমু। চারিদিকে হইচই। সামনে একটি বাড়িতে আগুন জ্বলছে। লোকজন বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। একটি মহিলা একটি ছোট্ট শিশুকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে এলো। সে আধপোড়া গা নিয়ে বাচ্চাটিকে তার বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বাচ্চাটির জীবন বাঁচানোর জন্য দৌড়চ্ছে, আর কয়েকজন লোক মহিলাটিকে ধাওয়া করেছে। মহিলাটি বাচ্চাটিকে একটি ঝোপের কাছে রেখে দিল এবং সে অন্যদিকে রাস্তার দিকে দৌড় দিল। তো কিছু লোকজন মিলে মহিলাটিকে ধরে ফেলে। তারা মহিলাটিকে সেই বাড়ির পাশের একটি বট গাছের সঙ্গে বেঁধে তার গায়ে আগুন ধরিয়ে দিল। মহিলাটি আর্তনাদ করে উঠল, আর সঙ্গে সঙ্গে হিমুর ঘুম ভেঙে গেল। এই স্বপ্নটি হিমু ছোট্টবেলা থেকে দেখছে। মা হিমু, নাস্তা করতে আয়। পাশের ঘর থেকে নিশা বেগম হিমুকে নাস্তা করার জন্য ডাকছে। হিমুর এখন 18 বছর বয়স,
কিন্তু সে অনেক বুদ্ধিমতী সেই ছোট্টবেলা থেকে। হাত মুখ ধুয়ে সে খাবার টেবিলে গেল। তার মা তার জন্য অনেক কিছু রান্না করে রেখেছে। আজকে তোমার প্রথম দিন কলেজে, নিজের খেয়াল রেখো। তুমি চাইলে আমি তোমাকে কলেজে রেখে আসতে পারি। না না মা, আমি একাই যেতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। আমার মেয়েটা কত বড় হয়ে গেল, হ্যাঁ? সে আজ প্রথম কলেজে যাবে। মা, নিজের খেয়াল রাখিস। হিমু বিদায় নিয়ে নিজের কলেজের পথে হাঁটা দিল। সে রাস্তা দিয়ে হাঁটছে আর সেই স্বপ্নের কথা ভাবছে। কেন সে বারবার এই একই স্বপ্ন দেখে? হঠাৎ তার চোখ গেল একটি গাছের দিকে। মনে হলো এই গাছের পিছনে কে একজন যেন দাঁড়িয়ে আছে। এটা আজকে তার নতুন মনে হচ্ছে না। সেই ছোট্টবেলা থেকেই তার মনে হয় কেউ যেন তার দিকে নজর রাখছে। কিন্তু কখনো সে তার বাবা মাকে কিচ্ছু বলেনি এই নিয়ে। তারা চিন্তা করবে এই ভেবে। কলেজে পৌঁছাবার পর তার অনেকের সঙ্গে পরিচয় হলো। তার মধ্যে তনু, রীতা ও নবীনের সঙ্গে তার ভালো বন্ধুত্ব হয়ে উঠল। নবীন, তোদের গ্রামে নাকি কালো 3জন লোক নৃশংসভাবে হত্যা হয়েছে? এটা আবার নতুন কি? বাবার কাছে শুনেছি প্রতি বছর পূর্ণিমার রাতে 3জন করে লোক মারা যায়। একবার তো একজনের পুরো শরীর ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল। লাশটা কার ছিল সেটা কিন্তু কেউই শনাক্ত করতে পারেনি। এই শান্তিপুর গ্রামটা অশান্তির রাজ্য হয়ে গেছে। এখানে মানুষ ভয়ে ভয়ে দিন পার করছে এখন। কেউই জানে না এই অভিশাপ কবে শেষ হবে। এই জন্যই তো আমার পুরো পরিবার গ্রাম ছেড়ে এই গ্রামে এসে থাকছে। তোমরা কিসের এত অভিশাপের কথা বলছো? কেন এই গ্রামে এত হত্যা হচ্ছে? আর কে বা করছে এত হত্যা? এই কথা বলতেই কলেজের ঘন্টা পড়ে গেল। খাবার টেবিলে বসে সবাই একসঙ্গে খাবার খাচ্ছে। হঠাৎ হিমু তার বাবাকে বলে উঠল, আচ্ছা বাবা, তুমি কি শান্তিপুর গ্রামের নাম শুনেছো? কথাটা শোনা মাত্রই তার বাবা মায়ের মুখে আতঙ্কের ছাপ ভেসে উঠল। তার মা ভয় ভয় বলল, মা, তুমি কেন এই কথা জিজ্ঞেস করছো? তোমাকে এই গ্রামের কথা কে বললো? আমার বন্ধুরা কলেজে গল্প করছিল এই গ্রামে নাকি প্রতি বছরই পূর্ণিমা রাতে কেউ একজন মানুষকে খুন করে। তোমরা কি তা শুনেছো? এইসব মানুষদের বানানো কথা। তুমি এইসব কথাতে বিশ্বাস করো না। এখন খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হলো। হিমু বুঝতে পারল তার বাবা মা কথাটিকে এড়িয়ে যেতে চাইছে, এবং তাদের মুখে আতঙ্কের ভাবটা হিমু কিছুটা আন্দাজও করতে পারল। রাতে খাওয়া শেষে সবাই যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ল। হিমু, হিমু, আমার কাছে এসো। অনেক বছর ধরে অপেক্ষা করছি তোমার। তাড়াতাড়ি এসো মা। হিমুর চোখ খুলে গেল। মনে হলো হিমুকে কেউ একজন ডাকছে। হিমু, হিমু, আমার কাছে এসো। অনেক বছর ধরে অপেক্ষা করছি তোমার। তাড়াতাড়ি এসো মা। হিমুর কানে আবারও সেই আওয়াজটা ভেসে এলো। হিমু বিছানা থেকে উঠে বসল। একটি কালো ছায়া তার দিকে হাত বাড়িয়ে তাকে ডাকছে করুণ স্বরে। হিমু যেন একটা মোহের মধ্যে চলে গেল। সেই ছায়াটার পেছন পেছন হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে অনেক দূরে একটি জঙ্গলে চলে এলো। তারপর হিমু যা দেখল তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখল একটি কালো অবয়ব 3জন মানুষকে টেনে জঙ্গলের মাঝখানে নিয়ে এলো। তাদের মধ্যে একজনের হাত পা টেনে টেনে ছিঁড়ল, অপরজনের মাথাটি অন্যদিকে ঘুরিয়ে দিল, আরেকজনের চোখ দুটো উপড়ে নিল, জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলল, পা দুটো ভেঙে দিল। এসব দেখে হিমু হিমু চিৎকার করে উঠল। হঠাৎ সেই ছায়াটি হিমুর দিকে ঘুরে তাকালো। হিমু ভয়ে প্রাণপণে পিছনের দিকে ছুটতে লাগলো। সেই অবয়ব তাকে বলল, আমাকে ছেড়ে চলে যেও না, আমার কাছে ফিরে এসো, আমার কাছে ফিরে এসো। হিমু দৌড়চ্ছে। যত সামনে এগোচ্ছে সে দেখছে অনেকগুলো লাশ পড়ে আছে।
কি ভয়ঙ্কর সেই দৃশ্য! হিমু দৌড়তে দৌড়তে তাদের বাড়ির মেঝেতে চিৎকার দিয়ে এসে পড়ে গেল। তার বাবা মা তার চিৎকার শুনে বের হয়ে দেখলো তাদের মেয়ে উঠোনে পড়ে আছে, আর দূরে সেই ছায়াটি দাঁড়িয়ে আছে। হিমুর গায়ে প্রচুর জ্বর। ডাক্তার দেখিয়েও সেই জ্বর কমছে না। আজ 3 দিন ধরে তাদের মেয়ের জ্ঞান আসছে না। নিশা বেগম বলল, ওগো, তুমি কিছু একটা করো। কবিরাজ বাবাকে আবারও ডেকে নিয়ে আসো। আমার মেয়েকে যেভাবেই হোক বাঁচাও। তুমি চিন্তা করো না, আমাদের মেয়ের আমি কিচ্ছু হতে দেব না। আমি আমাদের মেয়েকে কাউকে নিয়ে যেতে দেব না। আমি এক্ষুনি কবিরাজ বাবার কাছে যাচ্ছি। ভোরের আলো তখনও ফোটেনি। রাশেদ বাবু তার সাইকেলটি নিয়ে কবিরাজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সে বাড়ি থেকে কিছু দূর যেতেই দেখলো তার পিছনে একটি বড় সাপ ধাওয়া করছে আর বলছে, আমার মেয়েকে আমার কাছে দিয়ে যা, না হলে তোর পুরো পরিবারকে মেরে ফেলবো। সাপটি যেই রাশেদ বাবুর গায়ে ঝাঁপিয়ে পড়বে এমন সময় ফজরের আজান দিয়ে দেয় আর সাপটি উধাও হয়ে যায়। রাশেদ বাবু কবিরাজের বাসায় এসে পৌঁছতেই দরজায় কড়া দেওয়ার আগেই দরজাটা খুলে যায় আর একটি কণ্ঠস্বর ভেসে আসে, ভিতরে আয়। অন্যদিকে নবীন, তনু আর রীতা বসে গল্প করছিল। নবীন বলে উঠল, হিমু আজ কলেজে আসেনি, ওর কিছু হলো না তো? চল আমরা যে দেখে আসি হিমু অসুস্থ কিনা। কিন্তু আমরা তো ওর বাড়ি চিনি না। আমি জানি ও কোথায় থাকে। চলো আমরা সবাই মিলে যাই। বাবা, আপনি আমার মেয়েকে বাঁচান বাবা। আমার মেয়েকে ওরা নিয়ে যেতে চায়। আপনি এর আগেও আমার মেয়েকে বাঁচিয়েছেন। দয়া করে আমার মেয়েকে আবারও বাঁচান। আমি সব জানি, তুই কোনো চিন্তা করিস না। ওর মাই পারে তার মেয়েকে বাঁচাতে। কিন্তু বাবা, কবিরাজ মশাই রাশেদ মিয়াকে একটি ডায়েরি দেখালো, যেটা দেখে রাশেদ মিয়া অবাক হয়ে গেল। নিশা বেগম হিমুর মাথার কাছেই বসেছিল। হিমুর জ্ঞান ফিরেছে সকালে, কিন্তু সে কোনো কথা বলছে না, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এমন সময় নবীন, তনু আর রীতা বাসায় এসে হিমুকে ডাকল। আন্টি, আমরা হিমুর বন্ধু। হিমু আজ কলেজে আসেনি, তাই আমরা ওর খোঁজ খবর নিতে এসেছি। আন্টি, বলছি কি হিমুর কি হয়েছে? নিশা বেগম কোনো কথা বলতে পারল না, কেঁদে ফেলল। হিমুকে তো কেউ কালা জাদু করেছে। তনু, নবীন এবং রীতা নিশা বেগমকে বিদায় জানিয়ে বাড়ি থেকে চলে গেল। যাওয়ার সময় নবীন দেখল হিমুর বাবার সঙ্গে কবিরাজও ছিল। সে নবীনকে দেখে একটা মুচকি হাসি দিল। কবিরাজ মশাই বাড়িতে এসে হিমুকে পড়া পানি খাইয়ে দিল এবং মন্ত্র পড়ে হিমুকে ফু দিয়ে দিল। বাড়ির চারিদিকে পড়া পানি ছিটিয়ে দিতেই কিছুক্ষণের মধ্যেই হিমু কথা বলে উঠল। হিমু বলল, বাবা মা, আমাকে তোমরা সত্যি করে বলো, আমি কি তোমাদের সন্তান না? রাশেদ বাবু এবং নিশা বেগম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কোনো উত্তর দিতে পারল না। যে কথাটা তারা 18 বছর ধরে তাদের মেয়ের কাছে লুকিয়ে রেখেছিল, সে কথা আজকে তারা কিভাবে বলবে? আমি তোমাকে সব কথা বলছি। তোমার বাবা তোমাকে প্রায় 18 বছর আগে এক নদীর কিনারে পড়ে থাকতে দেখে নিজের বাড়িতে নিয়ে এসেছিল। তোমাকে বাড়িতে নিয়ে আসার পর তোমার বাবা মা তোমার আসল বাবা মাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু খোঁজ না পেয়ে তারা সিদ্ধান্ত নেয় তোমাকে নিজের মেয়ের মতো করে বড় করবে। কিন্তু কিছু মাস যাওয়ার পর থেকেই তোমার বাবা মার সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। একদিন রাতে যখন তোমার মা তোমাকে নিয়ে শুয়েছিল,
সে দেখলো তোমার পাশে একটি বড় সাপ ফনা তুলে বসে আছে। সাপ সাপ! ওগো, শুনছো? এই দেখো, বাঁচাও আমাদের! এটা তো সেই সাপ। তাড়াতাড়ি তোমাকে নিয়ে সেই ঘর থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে বের হওয়ার পরে তারা দেখলো তাদের বাড়ির চারিদিকে কিছু অবয়ব দাঁড়িয়ে আছে। তারা এক এক করে তোমার বাবা মার দিকে এগিয়ে আসছে। তোমার বাবা চিৎকার করে। সেই চিৎকার শুনে আমি সেদিকে যাই, কারণ সেই সময় আমি ওই দিক দিয়েই আমার বাড়ি ফিরছিলাম। এসে দেখি তোমার বাবা মাকে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে সেই ভয়ঙ্কর অবয়বগুলো। আমি তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেই আর তোমাদের সেই বাড়িটিকে বন্ধ করে দেই। কিন্তু তুমি যত বড় হচ্ছিলে সমস্যা ততই বাড়ছিল। কখনো তোমাকে নদীর কিনারে, আবার কখনো সেই শান্তিপুর গ্রামের বটগাছের নিচে পাওয়া যেত। তোমার বাবা মা আবার আমার কাছে ফিরে আসে। আমাকে এসে তারা সব ঘটনা খুলে বলে। আমি তখন আমার জিনদেরকে ডেকে নিয়ে আসি। তারা আমাকে বলে তোমার মা একজনের থেকে তোমাকে বাঁচাতে চায়, তাই তারা তোমার পাহারা দেওয়ার জন্য তোমার কাছে এসে থাকতে চায়। আমি সব কিছু চিন্তা ভাবনা করে তোমার মাকে সেই বটগাছের নিচে একটি বোতলে বন্দি করে রাখি। আমি আবারও সেই গ্রামে যাই, গিয়ে তোমার মাকে জিজ্ঞেস করি সে কেন এই খুনগুলো করছে। সে আমাকে সেই পোড়া বাড়ির ভিতরে ঢুকে ঘরের ঠিক মাঝ বরাবর মাটি খুঁড়তে বলে। সেখানে আমি একটি বাক্স পাই, যার মধ্যে একটা ডায়েরি ছিল। ডায়েরিটি কবিরাজ হিমুর হাতে তুলে দিল, যেখানে লেখা ছিল, আমি আমি জানি আমাকে হয়তো খুব তাড়াতাড়ি মেরে ফেলা হবে। আমি এই ডায়েরিটি তোমার জন্য লিখে রেখে যাচ্ছি। আমার জন্ম কোনো সাধারণ পরিবারে হয়নি। আমার পরিবার, যেখানে আমার মা কালো জাদু করত, মানুষের অনেক ক্ষতি করত। আমি আর আমার বোন স্বপ্না, আমরা দুজন যমজ বোন ছিলাম। আমরা কখনোই কালো জাদু করতে কোনো ইচ্ছে বা আগ্রহ করিনি, কিন্তু আমার বোন আমার মার কাছ থেকে কালো জাদু শিখে নেয়। দিন দিন সে যত বড় হচ্ছিল, তার শক্তির লোভ ততটাই বেড়ে যাচ্ছিল। আমরা গ্রাম থেকে অনেক দূরে একটি কুঁড়ে ঘরে থাকতাম। আমার মা হঠাৎ একদিন মারা যায়। তার লাশটা এমন ছিল, তার চোখ দুটো ছিল না, তার হাত পা মটকানো ছিল। আর আমরা দু বোন মিলে তাকে কবর দেই। আমার মা মারা যাবার পর সিদ্ধান্ত নেই আমি আর এখানে থাকবো না। আমি গ্রামে চলে যাই এবং মানুষের বাসায় কাজ করতে শুরু করি তখন। আর সেখানে তোমার বাবার সঙ্গে আমার সম্পর্ক হয়। আমি তাকে বিয়ে করি। সে আমায় খুব ভালোবাসতো। তুমি যখন আমার গর্ভে ছিলে 7 মাস, তখন আমার বোন আমার কাছে আসে। তুমি এতদিন পর এখানে এসেছো। তোর গর্ভে যে সন্তান আছে তাকে তুই জন্মের পর আমায় দিয়ে দিবি। তুমি আমার সন্তানকে নিতে চাও? আমি আমার সন্তানকে কাউকে দেব না। তোর মেয়েকে আমায় দিয়ে দে, তোর নিজের ইচ্ছেই দিয়ে দে। তুই যদি তোর মেয়েকে না দিস, তাহলে প্রথমে আমি এই গ্রামের মানুষদের আমার শিকার বানাবো, আর তারপর তোর স্বামীকে মারবো। মা আমাদের মধ্যে কাউকেই শয়তানের কাছে বলি দেয়নি, আর তাই তো সে শয়তানের কাছে মৃত্যুবরণ করেছে। কিন্তু আমি আমার মায়ের মতো ভুল করব না। তোর মেয়ে শরীরে আমাদের বংশের রক্ত বইছে, আর তোর মেয়ে নিষ্পাপ। তোর মেয়েকে শয়তানের কাছে বলি দিয়ে আমি হব মহা শক্তিশালী। তোর মেয়েকে আমাকে দিয়ে দে, না হলে এর ফল ভালো হবে না বলছি। এই ঘটনার 2 মাস পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। তারপর আমাদের কোল আলো করে তুমি আসো। তোমার জন্মের পর দিনই সকালেই তোমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর গ্রামের লোকেরা তোমার বাবাকে সেই বটগাছে ঝুলতে দেখতে পায়। আমি মনে মনে অনেক ভয় পাই। তারপর থেকে শুরু হয় হত্যাকাণ্ড। এক এক করে মানুষকে
ওই বট গাছে মৃত অবস্থায় পাওয়া যেত। আমি জানতাম এই সব কিছু আমার বোনই করেছে। একদিন আমি সিদ্ধান্ত নিই আমার বোনকে বাধা দেব, তাই আমি তোমাকে কোলে নিয়ে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হই। কিন্তু আমাকে সন্দেহ করে কিছু লোক আমার পিছু পিছু সেই বাড়িতে চলে আসে। গ্রামের কিছু লোক যখনই ওই বাড়িতে ঢুকে তখন দেখি বাড়িতে কালো জাদু করার সমস্ত সামগ্রী পড়ে আছে। তারপর গায়ের লোকেরা আমাকে ওই বাড়িতে দেখে ভেবে নেয় আমি হয়তো কালো জাদু করে সবাইকে হত্যা করেছি। পুরো ঘটনাটি পড়ার পর হিমু বুঝতে পারে তারপরে তার মায়ের সঙ্গে কি হয়েছিল।